নমস্কার, আমি অতনু। গল্পকথায় তোমাদেরকে জানাই আরও একবার স্বাগত। এই সপ্তাহে গল্পকথা 2.0 তোমাদেরকে শোনাতে চলেছে লেখিকা পৌলিমা হাজরা পালের গল্প অবলম্বনে মায়াজাল। এই গল্পে হেমার চরিত্রে রিনি, শুভর চরিত্রে আরমান, তানজিংয়ের চরিত্রে পৌলমী, অজিতবাবুর চরিত্রে প্রিয়াংশু, অজানা মেয়ের চরিত্রে রিম্পি, মহিন এবং বৃদ্ধ দোলজার চরিত্রে আমি অতনু, গল্প পাঠে শুভদীপ, গল্পের প্রচার অঙ্কন অয়ন সাহা এবং গল্পের শব্দ সৃজনে আমি অতনু। শুরু হতে চলেছে লেখিকা পৌলিমা হাজরা পালের গল্প মায়াজাল। ঝকঝকে নীলাভ আকাশে ভেসে যাচ্ছে পেঁজা পেঁজা তুলোর ন্যায় মেঘমালা। শিরশিরে হিমেল হাওয়া আপন মনে বয়ে চলেছে। চারিদিকে শ্বেত শুভ্র পাহাড়গুলি দাঁড়িয়ে রয়েছে বুক উঁচিয়ে। দূরে বিন্দুর ন্যায় কয়েকটি অবয়ব চোখে পড়ল শুভর। দূরবীনটা একবার চোখে দিয়ে দেখে নিল সে। কোনো অভিযাত্রীর দল হবে। এই গ্রামের উপর দিয়েই অভিযাত্রীর দল যায় লাংসি হিমবাহের উদ্দেশ্যে। পথের মাঝেই পড়ে এই গ্রাম। গত 5 দিন ধরে এই গ্রামে এসে উঠেছে শুভ। না, সে কোনো অভিযাত্রী নয়। নিজের নেচার ফটোগ্রাফিকেই পেশা হিসেবে বেছে নিয়েছে সে। তবে এই পাহাড়ি গ্রামে আসার পিছনে রয়েছে অন্য এক উদ্দেশ্য। কয়েক ঘর পরিবার নিয়ে এই লাভচুম গ্রাম। দারিদ্রতা আর অভাব নিত্য সঙ্গী এখানকার মানুষজনের। তাও শুভ লক্ষ্য করেছে শত প্রতিকূল পরিবেশেও এদের মুখের হাসি কখনো মলিন হয় না। সময়টা এখন অগাস্ট মাস। শীতের মরশুমে এরা সকলেই আশ্রয় নেয় নিচের কোনো গ্রামে। তখনই লাভচুম থাকে বরফাবৃত। আবার শীতের শেষে ফিরে আসে গ্রামবাসীরা। অদ্ভুত এদের জীবনযাত্রা। আজ এখানে তো কাল সেখানে। নিজের সাথে এদের মিল খুঁজে পায় শুভ। সদ্য মায়ের মৃত্যুর পর সেও এক প্রকার যাযাবর। কাজের সূত্রে আজ দেশের এই প্রান্তে তো কাল অন্য প্রান্তে। কলকাতার বাড়িটি ফাঁকাই পড়ে থাকে আজকাল। শুভর অবশ্য তাতে কোনো কষ্ট নেই। যান্ত্রিক শহরের চেয়ে এই সকল অখ্যাত গ্রাম অনেক বেশি প্রিয় তার। শহরের কোলাহল যেন প্রবল আক্রোশে গ্রাস করতে আসে শুভকে। লাভচুমে আসা অবধি বেশ কাটছে তার। এই গ্রাম যেন পৃথিবীর বুকেই এক টুকরো স্বর্গ। বরফে ঢাকা পাহাড়গুলি যেন সযত্নে লাভচুমকে লোকচক্ষুর আড়ালে লুকিয়ে রেখেছে। সারাদিনে খালি কয়েকবার মিলিটারির গাড়ি ও অভিযাত্রীর দল ছাড়া আর বাইরের কোনো মানুষ নজরে পড়ে না। চোখে দূরবীন লাগিয়ে ভালো করে আশপাশটা দেখছিল শুভ। অভিযাত্রীর দলটা এগিয়ে চলেছে ধীর লয়ে। ভাইয়া, শুনছেন? হেমা এসেছে। শুভ দূরবীনটা সরিয়ে নেয় চোখ থেকে। বছর 20-22-এর মেয়েটি কদিন ধরেই বেশ অসুস্থ, জ্বরে ভুগে চলেছে। তবে আজ যেন আরো ফ্যাকাশে লাগছে তাকে। আপনি জেদ করছেন, এভাবে নিজের বিপদ বাড়াবেন না। আপনি গ্রামের অতিথি। জ্বরের মধ্যেই এই বলতে উঠে এলো? না, আপনাকে নিচে তানজিং ডাকছে, চলুন। সিঁড়ির দিকে পা বাড়ায় হেমা। শুভ তার পিছনে। লাভচুমে তানজিং আর হেমা এই দুই বোনের বাড়িতেই আশ্রয় নিয়েছে সে। ছোট্ট একটি দোকান আছে তাদের, মেলে নিত্য প্রয়োজনীয় জিনিস। প্রথম দিন এসে এখানেই ঘরের খোঁজ করেছিল শুভ। তানজিং সাদরে আমন্ত্রণ জানিয়েছিল তাদের বাড়িতে থাকার জন্য। সেই থেকে এই ছোট্ট কাঠের বাড়িতেই থাকছে শুভ। এই কয়েকদিন গ্রামটিকে ভালোভাবে ঘুরে দেখেছে সে। আশেপাশের জায়গা লেন্সবন্দিও করেছে। এই গ্রামের সৌন্দর্য মুগ্ধ করেছে তাকে বারবার। তবে আসল কাজটাই যে এখনো বাকি। হাতে আর বেশি সময় নেই।
কদিন পরেই পূর্ণিমা। এই দিনটার জন্যই তো সে অপেক্ষা করে চলেছে। তার এখানে আসার আসল উদ্দেশ্য গতকালই সে খুলে বলেছে তানজিং আর হেমাকে। তারপর থেকেই ক্রমাগত সাবধানবাণী বর্ষিত হয়েই চলেছে। হেমার পিছু পিছু নিচে কিচেনে আসে শুভ। তানজিং চাপাটি সেঁকছে উনুনে। শুভকে দেখে ইশারায় বসতে বলে। হেমা দাঁড়িয়ে থাকে দরজার কাছে। তানজিং জি, আপনি যদি সেই একই কথা বলেন তাহলে আমার পক্ষে মানা সম্ভব নয়। তোমার ভালোর জন্যই এই কথা বলা ভাইয়া। আজ তোমার কোনো বিপদ হলে এই দিদির কথা ফেলো না। উত্তেজিত হয়ে ওঠে শুভ, বলে, সব শুনেও এই একই কথা বলছেন আপনি? ওই ফুল মায়াবী, তাছাড়া মৃত্যু ভয় তো আছেই। তা আপনার থেকে কে ভালো জানে? আমি মানি না। আর একবার ভেবে দেখো, ওই ফুল যদি সকলের সামনে নিয়ে আসা যায়, তার পরীক্ষা করা যাবে, অজানা কত কিছু জানা যাবে। আর এই ফুল পেতে আমায় সাহায্য করলে তোমাদের অভাবও ঘুচবে। আমি নিজে সেই ব্যবস্থা করব। দুই বোন তাকায় পরস্পরের দিকে। আমাদের ভেবে দেখার সময় চাই। পূর্ণিমা তো সেই ফুল সংগ্রহ করার আদর্শ সময়, তার মধ্যে জানলেই চলবে। উত্তরের অপেক্ষা না করে নিজের ঘরে ফিরে আসে শুভ। আজ বাবাকে তার বড্ড মনে পড়ছে। বাবার ডায়েরিতে লেখা কয়েক পাতার ভরসায় আজ সে ছুটে এসেছে এই লাভচুমে। চোখের সামনে ভেসে ওঠে সেই দিনটার কথা। সবে সবে অরুণাচল থেকে ফিরেছিল শুভ। ঘর গোছানোর সময় সেদিন হাতে আসে অজিতবাবুর লেখা এক ডায়েরি। বাবার ডায়েরি পেয়ে অবাক হয়েছিল শুভ। কোনোদিন ডায়েরি লেখার শখ বাবার ছিল বলে সে জানত না। পেশায় শিক্ষক অজিতবাবু নিজের স্কুল, ছাত্র আর পাহাড় প্রেম নিয়েই মেতে থাকতেন। শিক্ষকতার পাশাপাশি নিয়মিত মাউন্টেনিয়ারিং ক্লাবে যাতায়াত ছিল তার। প্রতি বছর একবার ট্রেকিং ছিল বাঁধা ধরা। তাই ডায়েরিটা পেয়ে খানিকটা অবাকই হয় শুভ। এই ডায়েরিটিকে ঠিক দিনলিপি বলা যায় না, শুধু কয়েকটি উল্লেখযোগ্য ঘটনাই লেখা ছিল তাতে। সব ঘটনাই প্রায় শুভর জানা, শুধু একটি বাদে। সেই ঘটনাই সেই দিন শুভর মনকে নাড়া দিয়ে যায়। 1992 সালের একটি ট্রেকিং এর কথা লেখা ছিল ডায়েরিতে। সেখানে রয়েছে এই লাভচুম গ্রামের উল্লেখ। এই গ্রাম দিনে যতটা সুন্দর, রাতে নাকি ততটাই রহস্যে মোড়া। বিশেষত পূর্ণিমা রাতে এই গ্রামে ঘটে যায় এমন কিছু অলৌকিক ঘটনা যার ব্যাখ্যা পাওয়া যায় না। সেই রকমই এক পূর্ণিমার রাতের কথা লিখে গেছেন অজিতবাবু। ট্রেকিং করে ফেরার পথে এই গ্রামের অনতি দূরে এক জায়গায় তাঁবু ফেলে গোটা 10 জনের এক টিম। অজিতবাবুও ছিলেন তাদের সাথে। রাতের আকাশে সেদিন পূর্ণিমার গোলক চাঁদ তার রূপের শোভা নিয়ে হাজির হয়েছে। স্নিগ্ধ জ্যোৎস্নায় ভরা বিস্তীর্ণ এলাকা আরো মায়াবী লাগছে তখন। চতুর্দিকে পাহাড়ের গায়ে চাঁদের আলো পড়ে এক অন্য জগৎ সৃষ্টি হয়েছে। সেই দৃশ্য দেখে মোহিত হয়ে গিয়েছিলেন অজিতবাবু। সাথে ঠান্ডা যেন কাঁপিয়ে দিচ্ছিল ভেতর থেকে। বেশিক্ষণ আর বাইরে থাকতে পারলেন না তিনি। তাঁবুর মধ্যে গিয়ে ঢুকলেন। তাঁবুতে রয়েছেন তার আরো 2 জন সঙ্গী, সুনীল আর মহিন। পথের ক্লান্তিতে তাড়াতাড়ি খিচুড়ি ডিম ভাজা খেয়ে শুয়ে পড়লেন সকলেই। রাত তখন গভীর। হঠাৎ এক অজানা অস্বস্তিতে ঘুম ভেঙে যায় অজিতবাবুর। পাশে তার 2 সহাভিযাত্রী ঘুমে কাতর। তাঁবুর ভিতর যেন সহসাই তাপমাত্রা বেড়ে গিয়েছে। বিন্দু বিন্দু ঘাম জমেছে অজিতবাবুর কপালে। স্লিপিং ব্যাগটা সরিয়ে উঠে বসলেন তিনি। অন্ধকারেই চারিদিকে জলের বোতলটা খোঁজার সময়ই আওয়াজটা কানে এলো তার। অতি সন্তর্পণে কেউ যেন চলাফেরা করছে তাঁবুর আশেপাশে।
জুতোর শব্দ কানে আসছে স্পষ্ট। এই চলাফেরা ঠিক স্বাভাবিক নয়। পা টেনে টেনে চললে যেরকম শব্দ হয় ঠিক সেই রকম। মাটিতে ভারী জুতো ঘষার সেই অসহ্য শব্দে এক প্রবল অস্বস্তি ঘিরে ধরে তাকে। টিমের কেউই এইভাবে চলাফেরা করে না। বাকিদের ডাকতে গিয়েও ইতস্তত বোধ করেন অজিতবাবু। কানের ভুল নয় তো? অনেক সময় রাতের নিস্তব্ধতায় দূরের শব্দ স্পষ্ট শোনা যায়। সাথে সাথে আর একটা সম্ভাবনার কথা মাথায় আসে তার। তাঁবুর মধ্যে থেকেই বুঝলেন বাইরে জ্বালানো আগুন তখন প্রায় নিভু নিভু। তার উজ্জ্বল শিখা নজরে আসছে না আর। বাইরে কোনো পাহাড়ি পশু নয় তো? চিন্তাটা মাথায় আসতেই আতঙ্কে বুকের রক্ত জল হয়ে যায় অজিতবাবুর। এই অবস্থায় বাইরে যাওয়াও তো নিরাপদ নয়। তবুও সাহস জুটিয়ে বাইরে টর্চ ফেললেন তাঁবু খানিকটা ফাঁক করে। চোখের পলকে একটি মানুষের ছায়া সরে যায় তাঁবুর পিছনে। এবার অবাক হলেন অজিতবাবু। এক নিমেষে সব ভয় পরিণত হলো এক অদম্য কৌতূহলে। তবে কি টিমের কেউ? বাকি সঙ্গীতের ঘুমের ব্যাঘাত না ঘটিয়ে সঙ্গে সঙ্গে টর্চটা নিয়ে বাইরে বেরিয়ে এলেন তিনি। কে কে ওখানে? বেরিয়ে এসো। তাঁবুর পিছনের বড় পাথরটার আড়ালে লুকিয়ে আছে কেউ। বাইরে এসে তাঁবুর আশেপাশে কাউকে দেখতে পান না অজিতবাবু। হঠাৎ পাথরটার দিকে চোখ পড়তেই নজরে আসে মানুষটির এক ঝলক। কে ওখানে? আরে বেরিয়ে এসো বলছি। তাকে অবাক করে দিয়ে পাথরের পেছন থেকে বেরিয়ে আসে 1 বছর 20 মেয়ে। শৈত্য প্রবাহে তার চুল এলোমেলো, উড়ে এসে বারবার ঢেকে দিচ্ছে মুখ। ঘোলাটে দৃষ্টিতে তাকিয়ে আছে সে অজিতবাবুর দিকে। ঠোঁট দুটি তার অস্বাভাবিক রকমের ফ্যাকাশে সাদা। কে তুমি? আর এত রাতে এখানে কি করছো? হ্যাঁ? চরম বিস্ময় ফুটে ওঠে অজিতবাবুর গলায়। 2 হাত ভরা একগোছা সোনালি ফুল দেখিয়ে সে বলে ওঠে, এই ফুল নিতে এসেছি আমি। এই ফুল জাদু জানে, দেখবে তুমি। এই ফুল সম্পূর্ণ অচেনা অজিতবাবুর কাছে। ফুলের অজানা গন্ধে ম ম করছে চারিপাশ। কেমন যেন ঘোর লেগে যায় এই গন্ধ নাকে আসলে। ইয়ার কি হচ্ছে? কি এসব? গলা চড়িয়ে বলে ওঠেন অজিতবাবু। এবার মেয়েটি শীতল হিস হিসে কণ্ঠে বলে, চলো তবে আমার সাথে, নিজের চোখে দেখে নাও। আর দাঁড়িয়ে না থেকে 1 পা টেনে টেনে চলতে শুরু করে মেয়েটি। পতঙ্গ যেমন বহ্নি শিখাকে অগ্রাহ্য করতে পারে না, প্রবল আকর্ষণে সে ঝাঁপিয়ে পড়ে জ্বলন্ত অগ্নিপিণ্ডের মধ্যে, ঠিক সেইভাবেই অজিতবাবু সব বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে পিছু নেন সেই রহস্যময়ীর। তাঁবু ফেলার জায়গাটি থেকে মিনিট 10 দূরত্বের পথ। এই অঞ্চলে বড় কোনো গাছ নেই। ছোট আকৃতির জংলি গাছে ফুটে রয়েছে অজস্র ছোট ছোট ফুল। মেয়েটি হেসে বলে ওঠে, ফুলের গন্ধ পাচ্ছ? খালি পূর্ণিমার রাতে এই ফুল ফোটে। এই গন্ধের টানে তো এসেছি আমি। মায়াবী ফুল নিজের মায়া জালে বন্দি করেছে আমাকে। কিছু বোঝার আগেই ফুলের তীব্র গন্ধে নাকে জ্বালা ধরে অজিতবাবুর। নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসে। বসে পড়েন তিনি। চোখের সামনে সবকিছু ঝাপসা হওয়ার আগেই আবছা কতগুলো ছায়া যেন বাতাসে ভেসে ওঠে। পরিষ্কার রৌদ্রোজ্জ্বল আকাশ। চোখে ক্রমাগত জলের ঝাপটায় জ্ঞান ফেরে অজিতবাবুর। সামনে দেখতে পান পরিচিত মুখগুলিকে। রয়েছে কিছু গ্রামবাসীও। আরে কি অবস্থা তোমার? সারা রাত তুমি এখানে কি করছিলে? সকালে তাঁবুতে না পেয়ে চারিদিকে খুঁজতে খুঁজতে এসে এখানে পাই। আশ্চর্য, তুমি এখানে এলে কি করে? মহিনের গলায় উদ্বেগ স্পষ্ট। ধীরে ধীরে উঠে বসেন অজিতবাবু।
কিছু দূরে অনেকখানি জায়গা নিয়ে সেই অজানা ফুলের গাছ, কিন্তু কাল রাতের মতো সেখানে কোনো ফুল ফুটে নেই। এক রাতের মধ্যেই শুকিয়ে ঝরে গেছে প্রতিটা ফুল। সেই গন্ধটাও যেন হাওয়ায় মিলিয়ে গেছে। এই ফুল আর এই গন্ধ, অস্ফুট স্বরে বলে আবার জ্ঞান হারান অজিতবাবু। সেই দিনের ঘটনার আর কোনো ব্যাখ্যা মেলেনি। শারীরিক অবস্থার অবনতি হতে সত্বর তাকে নিচে নামিয়ে আনা হয়, আর এই ঘটনার 1 মাসের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সারাদিন কেমন যেন ফ্যাল ফ্যাল চোখে চেয়ে থাকতেন, কথা বন্ধ করে দিয়েছিলেন প্রায়। মাঝে মাঝেই নাক কুঁচকে বলতেন, আমি আমি পাচ্ছি রে শুভ, আমি গন্ধ পাচ্ছি। হ্যাঁ, এটা তো ওই গন্ধ, আমি পাচ্ছি রে, আমি ওই গন্ধ পাচ্ছি। তারপর একদিন ঘুমের মধ্যেই হার্ট ফেল করে মৃত্যু। এত কিছু জেনেছে শুভ সেই ডায়েরি থেকেই। শেষ কিছুদিনের ঘটনা অবশ্য তার নিজের চোখে দেখা। সেই থেকেই নিজে একটা থিওরি খাড়া করার চেষ্টা করেছিল সে। সেই রহস্যজনক ফুলের তীব্র সুমিষ্ট গন্ধের আকর্ষণ করার ক্ষমতা প্রবল। এখনো হয়তো লাভজুমে সেই অজানা প্রজাতির ফুল ফোটে, কিন্তু কাদের ঠিক আকর্ষণ করে সেই নিয়েই রহস্য। বহু পতঙ্গভোগ গাছেদের এই বৈশিষ্ট্য দেখা যায়, কিন্তু এক্ষেত্রে সেটা নয়। বাড়ি ফিরেও বাবা সেই গন্ধ পেতেন, তবে কি মানুষরা আকর্ষিত হয়? সেই গন্ধের বিস্তার কত দূর, আর সেই মেয়েটি বা কে? এই সকল রহস্যের সন্ধানেই আজ শুভ লাভজুমে। ওই মায়া ফুলের ব্যাপারে জানতে চাও? বলে ওঠেন লাভচুম গ্রামের সবচেয়ে বয়স্ক ব্যক্তি দোলজা। সকাল সকাল তানজিং আর শুভ এসেছে তার বাড়ি। হেমার গত রাত থেকে জ্বর অনেকটাই বেড়েছে, দুর্বল শরীরটা ভেঙে গেছে আরো, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে প্রায়। সে আপাতত বিশ্রামে। গ্রামের একজন রয়েছে তার কাছে। আপনাকে তো খুলেই বললাম 28 বছর আগের সেই ঘটনা। তখন ছোট থাকায় সেই ডায়েরির ব্যাপারে জানতামই না। এত বছর পর ডায়েরিটি খুঁজে পেয়ে ছুটে আসি এখানে। ওই ফুলের মায়া জালের কথা আমরা ছোট থেকেই শুনেছি। আজকাল সবাই আর এই গ্রামে কেউ পড়ে থাকে না। বয়স হতেই কাজের সন্ধানে ছোটে বাইরে। সেই থেকে এই ফুলের খবর ছড়িয়ে যায়, আর তার সন্ধানে মাঝে মাঝেই দেশ বিদেশ থেকে অনেক লোক আসে। তারা সবাই স্বচক্ষে দেখতে চায় মায়া ফুলের জাদু। সেই মায়া ফুলের জাদু। বাবার লেখা থেকে জেনেছি এই ফুলের গন্ধের ব্যাপারে। সে গন্ধ বাবা বাড়িতে গিয়েও অনুভব করতেন। কারণ ততদিনে তার আত্মা ওই ফুলের ফাঁদে পড়েছে। তোমার বাবার সাথে আমার পরিচয় না থাকলেও তাকে সেদিন দেখেছিলাম। সেই উদ্দেশ্যহীন দৃষ্টি, সেই উদ্দেশ্যহীন দৃষ্টি এখনো ভুলিনি আমি। তবে শুধু তোমার বাবাই নন, সময়ে অসময়ে এই পাহাড়ি বিভীষিকার শিকার হয়েছে অনেকেই। মন দিয়ে শুনছিল শুভ। এখনো অনেক কিছুই তার জানার গণ্ডির বাইরে, তবে দোলজা জানেন। সে ধীরে ধীরে কথাগুলো সাজিয়ে নিচ্ছিলেন মনে মনে। শুভর মনের অবস্থা সহজেই অনুমান করতে পারেন তিনি। কত মানুষকে টেনে নিয়েছে ওই অলৌকিক ফুল। ওই গ্রামে এই ফুল মায়া ফুল নামেই পরিচিত। তাই শুভকে সাবধান করা প্রয়োজন। শুভ স্বার্থেই বলে ওঠেন দোলজা,
ওই ফুল এই জায়গায় কি করে এলো তা কেউ জানে না। কেউ কেউ বলে ওই ফুল অন্য জগতের। লাভজুমের উত্তরে যে পথটি চলে গেছে বরফের রাজ্যে, সেই দিকেই কয়েক কিমি গেলে দেখা মেলে সেই গাছের। মানুষ থেকে পশু সবাই সবাই এড়িয়ে চলে জায়গাটিকে। মায়া ফুল যেমন দৃষ্টি নন্দন, তেমনি তেমনি সুমিষ্টতার সুবাস। প্রতি পূর্ণিমার রাতে চাঁদের মিঠে আলোয় ছড়িয়ে দেয় তার গন্ধ। কথায় বলে সেই গন্ধই আকৃষ্ট করে আত্মাদের। তাই পূর্ণিমার রাতে ওই জায়গা হয়ে ওঠে সাক্ষাৎ মৃত্যুভূমি। আর কোনো জীবন্ত মানুষের নাকে সেই গন্ধ গিয়ে পৌঁছলে ধীরে ধীরে তার আত্মাও বন্দী হয়। কিছুদিনের মধ্যে সেও ইহজগতের মায়া ত্যাগ করে। তাই এই গ্রামের কেউই ওই দিকে সচরাচর যায় না। একটানা এতটা বলে থামেন দোলজা। বয়সের ভারে নুয়ে পড়া শরীরটায় তার হাঁপ ধরে সহজেই, আর কথা বাড়ায় না শুভ। দোলজার বাড়ি থেকে ফেরার পথ ধরে। মনে জেগে ওঠা অজস্র প্রশ্নের ভিড় শুভকে অশান্ত করে তোলে। ভাইয়া, এইবার তো বুঝেছ, তোমাদের শহরের নিয়মে এই পাহাড়ে সবকিছু চলে না। তাই জিদ না করে ফিরে যাও। ওইখানে যাওয়া মানে নিজের বিপদ ডেকে আনা। তানজিং এর করুণ আরতি ভেসে আসে শুভর কানে। আমি এসব বিশ্বাস করি না তানজিং জি। আমার দৃঢ় বিশ্বাস এই বিরল প্রজাতির ফুলের গন্ধেরও কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকবে। হয়তো তার তীব্র গন্ধ কোনোভাবে আমাদের স্নায়ুর উপর প্রভাব ফেলে, যা থেকে ভ্রম বা হ্যালুসিনেশনের সৃষ্টি হয়। বাবার মৃত্যুর সাথে এর কোনো প্রত্যক্ষ যোগ নেই। আর সেই মেয়েটি? সেও ভ্রমের কারণেই। শব্দ শুনে আতঙ্কিত হয়ে অনেক সময় আমরা অতি সাধারণ জিনিসকেও ভয়ের চোখে দেখি। অন্য কিছুর ছায়াকেই ভুল ভেবে বাবা বাইরে আসেন, আর সেই গন্ধে আবিষ্ট হয়ে হ্যালুসিনেট করেন। আর সেটা প্রত্যক্ষ করতেই আমাকে যেতে হবে। কথা বলতে বলতেই বাড়ি পৌঁছায় তারা। এই বেলা শুভ একবার ঢু মারে হেমার ঘরে। দীর্ঘদিনের অসুস্থতায় শুকিয়ে গেছে হেমা। এখনো জ্বরে কাবু সে। আজকাল বেশিক্ষণ বসে থাকতেও পারে না। ক্লান্ত শরীরটা যেন ধুঁকছে সবসময়। এখানে ডাক্তারের সুযোগ সুবিধা নেই। ঘরোয়া টোটকাতে ভরসা করেই চলে চিকিৎসা। কেমন আছে হেমা? আর কেমন, সেই একই। সকাল থেকে আবার সর্দিতে নাক বন্ধ। সাবধানে থেকো, ফিরে এসে আবার দেখা হবে। তাহলে আপনি যাচ্ছেনই? আমাকে যেতেই হবে। এক চিলতে হাসি ফুটে ওঠে হেমার মুখে। আমিও ছোট থেকে খুব চাইতাম স্বচক্ষে গিয়ে দেখবো সেই ফুল, কিন্তু কোনোদিনও সম্ভব হয়নি। সারা জীবন ভয়ে ভয়েই কেটে গেল। আপনার জন্য আমরা চিন্তিত, কিন্তু আপনি যদি ঠিক করে নেন তাহলে আর আটকাবো না। মৃদু হেসে উঠে পড়ে শুভ। সবকিছু এবার গুছিয়ে নেওয়ার পালা। চাঁদনি রাত। মোহগ্রস্ত হয়ে দাঁড়িয়েছিল শুভ। মিটমিটে তারাদের আলোকসজ্জায় সজ্জিত সারা আকাশ। শত শত তারাদের ভিড়ে হারিয়ে যায় মন এক নিমেষে। রাতের হিম শীতল হাওয়া গরম জামা ভেদ করে যেন পিন ফোটাচ্ছে শরীরে। দোলজার কথা মতো রাস্তা দিয়ে এসে পৌঁছেছে শুভ লাভচুমের রহস্য ফুলের রাজ্যে। সে আজ একা, কিন্তু আজ যেন প্রতি মুহূর্তে অন্য কারোর উপস্থিতি টের পাচ্ছে। এক অজানা অনুভূতির আবেশে আচ্ছন্ন হয়ে রয়েছে তার দেহ মন। গ্রাম থেকে প্রায় আধা ঘন্টার পথ।
এক অপার নিস্তব্ধতায় ছেয়ে আছে চারিপাশ। দূর থেকেই জায়গাটা নজরে এলো শুভর। জ্যোৎস্না মাখা সোনালি ফুলের রূপ ছড়িয়ে পড়েছে। কানের কাছে কেউ যেন ফিসফিস করে কথা বলছে। সতর্ক হয় শুভ। জায়গাটা আর 5টা জায়গার মতোই মনে হয়, কোনো অস্বাভাবিকতা নজরে আসে না। মনে মনে হাসে শুভ। কয়েকটা ফুল সংগ্রহ করেই ফিরে যেতে হবে তাকে, তারপর সোজা কলকাতা। অনেক কাজ বাকি। এই ফুল ও গাছ নিয়ে যোগাযোগ করতে হবে ল্যাবরেটরিতে। এখন শুভর স্পষ্ট নজরে আসছে সোনালি মায়া ফুলগুলো। তার সাথে এক মিঠে গন্ধে ছেয়ে আছে রাতের এই পাহাড়ি এলাকা। নাকে মুখে রুমাল বেঁধে নেয় শুভ। কোনো মতেই এই ফুলের গন্ধে বিভোর হলে চলবে না। এই নির্জন পুরীতে সে একা, সতর্ক থাকতে হবে তাকে। এখনো কয়েক মিটার দূরত্ব। সাবধানে এগিয়ে চলে শুভ। হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ে সে। না, চোখের ভুল নয়, স্পষ্ট দেখতে পাচ্ছে সে আবছা ছায়াটিকে। তার দিকে পিছন ফিরে মায়া ফুল তুলতে ব্যস্ত সেই ছায়ামূর্তি। এত শীতেও নিজের অজান্তেই ঘামতে শুরু করে শুভ। শির দ্বারা দিয়ে বয়ে যায় এক হিম শীতল স্রোত। এত রাতে কে ওখানে? এতক্ষণ তো নজরে আসেনি। পথের মাঝেই স্থানুবৎ হয়ে শুভ বিস্ফারিত দৃষ্টিতে দেখতে থাকে সেই দৃশ্য। সেই ছায়া শরীর একগুচ্ছ ফুল হাতে নিয়ে ফিরে তাকায় শুভর দিকে। কখন যেন পাতলা কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে চারিপাশ। কুহেলিকা ভেদ করে সে এগিয়ে আসে শুভর দিকে। তুমি? নিজেকে আর আটকাতে পারলাম না শেষমেশ, তাই চলে এলাম। আপনার আর ওই ফুলের কাছে গিয়ে লাভ নেই, চলুন ফিরে যাই। এত অসুস্থতার মধ্যেও এখানে কি করছো? তানজিংজি জানলে কিন্তু রক্ষে নেই। এটা বুঝছি তোমার নাক বন্ধের কারণেই আজ ওই গন্ধ তোমার শরীরে কোনো প্রভাব ফেলতে পারেনি, তাই বহাল তবিয়তেই আছো এখনো। তবে এভাবে এখানে এসে ঠিক করোনি তুমি। কম সময়ে শর্টকাট পথে এসে পৌঁছেছি, চিন্তা নেই, আমি এখন ঠিক আছি। শুভ অবাক হয়ে দেখতে থাকে হেমার হাতে ধরা অপূর্ব মায়াবী ফুলগুলিকে। হাতের ঘড়ি বলছে ভোর হতে আর দেরি নেই। অবশেষে গ্রামে পৌঁছায় দুইজন। হেমাদের ছোট্ট কাঠের বাড়িতে দেখা যাচ্ছে আলোর রেখা। তুমি এগিয়ে যাও ভাইয়া, তানজিং জেগে গেছে। দেখো আলো দেখা যাচ্ছে। আমি লুকিয়ে পেছনের সিঁড়ি দিয়ে এই ফুল রেখে দিচ্ছি তোমার ঘরে। ও নির্ঘাত এতক্ষণে বুঝে গেছে আমি নেই। এখন ওর সামনে গেলে বিপদের শেষ থাকবে না। হেমা দ্রুত বাড়ির পিছনের সিঁড়ির দিকে ছুট লাগায়। কৃতজ্ঞতায় ভরে ওঠে শুভর মন। ঘরে ঢুকতেই ছুটে আসে তানজিং। চোখ মুখ উদ্ভ্রান্তের মতো ঠেকছে। বোনের চিন্তায়, যা খুবই স্বাভাবিক। কিন্তু তাকে আশ্বস্ত করার আগেই শুভকে জড়িয়ে ধরে ভেঙে পড়ে সে। পারলাম না ভাইয়া, হঠাৎ যে কি হলো। তুমি যাওয়ার পরে হেমা আমাদের ছেড়ে চলে গেছে। এক নিমেষে শুভর মুখের হাসি মিলিয়ে যায়। এ যে অসম্ভব। তানজিং বলে চলেছে, অঝোর নয়নে কেঁদে চলেছে ক্রমাগত। আর কিছু কানে ঢোকে না শুভর। কেঁপে ওঠে তার বুক। চোখের কোণে জমাট বাঁধে জল। ছুটে পৌঁছায় সে দোতলার ঘরে। দরজা খুলেই থমকে দাঁড়ায় শুভ। ভোর হয়েছে সবে। গত রাতের পর রবির কিরণে লাভচুম যেন আবার প্রাণ ফিরে পেয়েছে। নিজেকে সামলাতে না পেরে মেঝেতেই বসে পড়ে সে। তার সামনের কাঠের ছোট টেবিলের উপর রাখা আছে তখন কয়েক গোছা শুকনো সোনালি ফুল।